আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যালোউইনের ভয়ঙ্কর শুভেচ্ছা। আমি মুস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা একটা কম্বো স্টোরি, তাই ঘটনাটির ব্যাপারে এখনই বিশেষ কিছু বলছি না। তবে আপনাদের জন্য এবং রাসেল ভাইয়ের জন্য এই ঘটনাটি হতে চলেছে হ্যালোউইন স্পেশাল এপিসোডের বিগ সারপ্রাইজ। আমি বাজি ধরে বলতে পারি এরকম ঘটনা এর আগে কখনো কোথাও প্রচারিত হয়নি, কারণ ঘটনাটি আমি নিজে সংগ্রহ করলেও লেখাটা কিন্তু আমার একার নয়। জানেন কে কে সঙ্গ দিয়েছে আমাকে? তারা আর কেউ নন, আমার আপনার প্রিয় তানভীর তুষার, সাবিত আলম এবং সিফাত আলম ভাই। জি হ্যাঁ, আমরা চারজন মিলে ঘটনাটি লিখেছি। অর্থাৎ আজকে হ্যালোউইন স্পেশাল এপিসোডে এই ঘটনার মাধ্যমে আপনারা আপনাদের সব পছন্দের স্টোরি টেলারদের লেখকি ভঙ্গির স্বাদ একসাথে গ্রহণ করতে পারবেন। আর আপনাদের জন্য এই সারপ্রাইজের আয়োজন করার মূল পরিকল্পনাকারী সিফাত ভাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যা হোক, এবার ঘটনায় আসা যাক। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার পরিচিত একজন বড় ভাইয়ের কাছ থেকে। পেশায় তিনি একজন ডাক্তার, তার নাম ডাক্তার উৎপল বিশ্বাস। ভূত এফএম এবং ভূত.com-এর অনেক বড় একজন ভক্ত হবার কারণে তার বহুদিনের ইচ্ছে ছিল ঘটনাটি শেয়ার করার, কিন্তু পর্যাপ্ত সময় আর বাংলা লিখতে খুব একটা পারদর্শী না হওয়ায় তিনি ঘটনাটি লিখে পাঠাতে পারেননি। কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে অনেক বছর পর তার সাথে আমার দেখা হয় এবং তিনি আমাকে চিনতে পেরে এগিয়ে এসে কথা বলতে শুরু করেন। একটা সময় তিনি বলেন, তোমার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছি, আজ অনেকদিন পর তোমার সাথে দেখা। তুমি এখন ভূত.com-এর মডারেটর। আমি তোমার সবগুলো ঘটনা শুনেছি এবং আমার কাছে চমৎকার লেগেছে। আমার কাছেও একটা রোমহর্ষক এবং হৃদয় বিদারক ঘটনা আছে। তুমি যদি লিখে পাঠাও তাহলে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। উৎপল ভাইয়ের কথা শুনে আমার আর তর্স হয়েছিল না, তাই অনুষ্ঠান শেষে বিকেলবেলা তাকে নিয়ে একটা চায়ের দোকানে বসে পড়ি ঘটনা শোনার জন্য। ভেবেছিলাম ঘটনাটি তিনি আমাকে ঠিক যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লিখে পাঠাবো, কিন্তু সারপ্রাইজটাকে তো এভাবে হাত ছাড়া হতে দেয়া যায় না। তাই ঘটনাটা কিছুটা নাটকীয় ভঙ্গিতেই শুরু করা যাক। ঘটনা 1। সময়টা 2013 সালের 26 মে। পরন্ত বিকেল। স্বাভাবিকভাবে আর 5টা দিনের মতো সেদিনের বিকেলটিও। রৌদ্র তাপে পিচ ঢালা রাস্তায় মানুষের চলাফেরা যেন নিত্যদিনের মতো। কিছুটা এগিয়ে যেতেই রাস্তার মাঝে একটি ভিড় দেখা যাচ্ছিল, আর ধীরে ধীরে উৎসুক জনতা এক এক করে সেই ভিড়ের মাঝে সামিল হতে লাগলো। সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে, আর সেই ভিড়ের মাঝেই সবাই আবিষ্কার করে স্কুল ইউনিফর্ম পরা 16-17 বছর বয়সী এক কিশোরকে, যে কিনা রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে। অনেকেই মনে করে ছেলেটি হয়তো রোদের প্রচণ্ড তাপে মাথা ঘুরে পড়ে গিয়েছে। 2-1 ব্যক্তি ছেলেটির শরীরে হাত রেখে বুঝতে পারে যে ছেলেটি আসলে আর বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন ছেলেটির গলায় হাত দিয়ে এবং কবজি পরীক্ষা করে দেখে, অর্থাৎ নাড়ি পরীক্ষা করে দেখে ছেলেটি সত্যিই মারা গিয়েছে। নিথর দেহ নিয়ে সে রাস্তার এক পাশে পড়ে আছে। ছেলেটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর উপস্থিত জনতার মাঝে কেউ একজন পুলিশে ফোন করে। যথারীতি কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। তারা এসে উৎসুক জনতার ভিড় সরিয়ে দিয়ে চারিদিকে আইনি প্রক্রিয়ায় ঘিরে ফেলে এবং ছেলেটির শার্ট প্যান্টের পকেট চেক করতে থাকে, এতে করে যদি ছেলেটির কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ছেলেটির ব্যাগ থেকে উত্তরবঙ্গের কোনো একটা জেলার একটি ঠিকানা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এরপর পুলিশ লাশটিকে ময়নাতদন্তের জন্য, অর্থাৎ পোস্টমর্টেমের জন্য বাংলাদেশের সুনামধন্য একটি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে যথারীতি লাশটি মেডিকেলে পৌঁছে যায়। সেখানে থাকা একজন চিকিৎসক লাশটিকে শেষবারের মতো পরীক্ষা করে এবং একটি স্ট্রেচারে করে মর্গে পাঠিয়ে দেন।
অল্প কিছু সময়ের মাঝেই ডোম চলে আসে। ডোম ছিল মধ্যবয়স্ক একজন পুরুষ, মাথায় কাঁচা পাকা চুল আর মুখে চাপ দাঁড়ি। সেই মুহূর্তে সে নেশায় একদম বুঁদ হয়েছিল। ডোমরা সাধারণত এমনই হয়ে থাকে, লাশ কাটার আগে তাদের প্রচুর পরিমাণে নেশা করতে হয়। ডোম পোস্টমর্টমের জন্য রেডি হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তখনও অনুপস্থিত। মেডিকেলের একজন স্টাফ এসে তাকে খবর দিয়ে যায় ডাক্তারের আসতে একটু দেরি হবে। ডোম অনেক এক্সপেরিয়েন্সড হবার ফলে সে ডাক্তারকে ছাড়াই লাশ কাটা শুরু করবে বলে ভাবে, আর সাথে এও ভাবে যে লাশের অর্গ্যানগুলো কেটে আলাদা করে রাখলে ডাক্তার সাহেব পরে এসে স্বল্প সময় সেগুলো দেখে নিয়ে কাজ শেষ করতে পারবে। এই ভেবে সে লাশ কাটতে শুরু করে দিল। লাশ কাটার এক পর্যায়ে গলার মাঝ বরাবর একটা অংশ কাটার পর সেই ডোম সেখানে একটি পাথর দেখতে পেল। রক্ত লেগে থাকার কারণে পাথরের রং বোঝা যাচ্ছিল না, বিধায় সে পাথরটি নিয়ে পাশে থাকা বালতির ভেতরে অর্থাৎ বালতির পানিতে ধুয়ে দেখল যে নীল রঙের একটি পাথর। পাথরটি দেখে বেশ দামি বলে মনে হচ্ছিল, তাই সে লোভ সামলাতে না পেরে পাথরটি নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে আর ভাবতে থাকে যে এই পাথর বিক্রি করেই নেশার সামগ্রী কেনা যাবে। এরপর সে লাশ কাটা শেষ করবে। ঠিক এমন সময় কর্তব্যরত চিকিৎসক চলে আসেন মর্গে, আর অনেকটা সময় নিয়ে লাশের বিভিন্ন অর্গান চেক করে উনি ডমকে বলেন, ছেলেটির মৃত্যুর কারণ আমার বোঝা হয়ে গেছে, আপনি লাশের সেলাই সহ বাকি কাজ শেষ করে ফিরে যেতে পারেন, আমি বেরোচ্ছি। এই বলে ডাক্তার মর্গের রুম থেকে বেরিয়ে চলে যান, আর ডোম লাশটি সেলাই করছিল। এমন সময় সে এক পুরুষ কণ্ঠের করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজটা এতটাই করুণ ছিল যে যে কোনো ব্যক্তির কানে গেলে কষ্টে তার বুক ফেটে যাবে। ডোম তার সেলাই থামিয়ে মনে মনে ভাবছিল, এত বছর ধরে এখানে কাজ করছি, আজ পর্যন্ত কিছুই শুনলাম না, আবার কিছু দেখলামও না, তবে হঠাৎ এমন কান্নার আওয়াজ কোত্থেকে আসছে। যাকে মনে হয় আজকে একটু বেশি নেশা করে ফেলেছি, তাই এসব ভুলভাল শুনছি। মনে মনে নিজের সাথে এসব কথা বলে ডোম তার লাশ সেলাইয়ের কাজে মনোযোগ দেয়। লাশ সেলাই প্রায় শেষ। ঠিক এমন সময় সে শুনতে পায় কোন পুরুষ কণ্ঠ খুব সুন্দরভাবে তাকে বলছে, যেটা নিয়েছ সেটা দয়া করে ফেরত দিয়ে দিও, না হলে বড় ক্ষতি হবে। ডোম এই কথা শুনে সেলাই বন্ধ করে দেয় আর প্রচন্ড ভয়ে ঘামতে থাকে। সে একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করে, কে 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 কথা বলছে, কে? ডোমের কথা শেষ হবার আগেই সেই পুরুষ কণ্ঠ আবার বলে ওঠে, যা নিয়েছ ফেরত দিয়ে দিও, নইলে বড় ক্ষতি হবে। এবার ডোম আরো ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভয় কাটাতে শব্দ করতেই থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকাল তো একটু বেশি চড়িয়ে ফেলেছি, তাই এসব আওয়াজ শুনছি। সে একটু ভয় ভয়ে লাশ সেলাই করতে করতে ভাবে, এই পাথরটা বিক্রি করে নেশার জিনিস কিনব, এটা আমি ঠিক নিয়ে যাব। এরপর সে আবার লাশ সেলাইয়ে মন দেয়। সেলাই শুরু করতেই তার মনে হতে থাকে মর্গের ভেতর সে ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে। তার কানের কাছে কান্নার সেই আওয়াজ যেন আরো স্পষ্টভাবে আসতে থাকে, আর একটু পর পর আওয়াজটা তার বাম কান থেকে ডান কানের দিকে, আবার ডান কান থেকে বাম কানের দিকে ঘুরতে থাকে। পরক্ষণেই কান্নার আওয়াজ থেমে যায় আর রুমটি একদম পিনড্রপ সাইলেন্ট হয়ে যায়। হঠাৎ সেই নীরবতা ভেঙে আবারও ডোম শুনতে পায় কেউ রুমের চারটা কোণ থেকে একসাথে বলছে, ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও, ওটা নিয়ে যেও এখান থেকে, ফিরিয়ে দাও। ডোম সব শুনে অস্থির হয়ে নিজেকে বলতে থাকে, সব ভুল, আমি ভুল শুনছি আমি। এভাবেই নিজের সাথে কথা বলতে বলতে ডোম লাশ সেলাই শেষ করে ফেলে, আর সে ভয়ে ভয়ে খুব দ্রুত লাশটিকে ঠেকে দেয় আর হিমাগারে রেখে তড়িৎ বেগে মর্গ ত্যাগ করে। কিছুক্ষণ পর পুলিশ আসে ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে কিনা জানার জন্য। ময়নাতদন্ত শেষ হয়ে গেছে দেখে মেডিকেলের সমস্ত পেপার ওয়ার্ক সম্পূর্ণ করে লাশটিকে ছেলেটির ব্যাগে থাকা একটি ঠিকানায় পাঠাবার জন্য অ্যাম্বুলেন্সের কাছে হস্তান্তর করা হয়। জীবনে প্রথমবারের মতো মাইক্রোবাসের স্টিয়ারিং ছেড়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে হাত রাখলেন অ্যাম্বুলেন্স চালক। তার জীবনের
প্রথম ভাড়ায় এই লাশটি বহন করে নিয়ে যেতে হবে প্রায় 1.5 ঘন্টার পথ। হাসপাতালের সব ঝামেলা মিটিয়ে লাশ নিয়ে ঠিক 10টায় রওনা দিলেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী লাশটির প্রথম গন্তব্যস্থল ছেলেটির এলাকার থানায়। হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টার পথ। যতদূর চোখ যায় বিস্তৃত খোলা মাঠ আর ফসলি জমি, সাথে পাকা রাস্তার দুপাশে বড় বড় গাছের সারি। রাতে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে রাস্তা জুড়ে। কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্স চালক একটা ক্ষীণ ফিস ফিস শব্দ শুনতে পেলেন। ঠিক বোঝা যাচ্ছে না কে বলছে বা কি বলছে, ফিস ফিস করে বলছে। তিনি আরো ভালোভাবে খেয়াল করলেন এবং শুনতে পেলেন পুরুষ কণ্ঠে একটা চাপা আর্তনাদ খুব করুণ সুরে ভেসে আসছে তার কানে। রাস্তার মাঝে যা কিছু ঘটে যাক না কেন, আপনি দয়া করে গাড়ি থামাবেন না। এই ফিস ফিস শব্দ অ্যাম্বুলেন্সের চালক বেশ কয়েকবার শুনতে পেলেন। তিনি শব্দের উৎস খুঁজে না পেয়ে পাশে থাকা সহকারীকে বললেন, তুই কি কোনো ফিস ফিস আওয়াজ শুনতে পাচ্ছিস? তার সহকারী অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, কই না তো। অ্যাম্বুলেন্স চালক বললেন, আমার মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কথা বলছে। রাস্তার মাঝে কোনোভাবেই গাড়ি থামাবেন না, এরকম, সাথে করুণ আর্তনাদ। এটা শুনে সহকারী বললেন, ভাই, এই রাতে নির্জন রাস্তায় বাতাসের শব্দ ছাড়া আর কিছুই নাই। আপনি নতুন নতুন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, তাই হয়তো মনের ভুলে এইসব শব্দ শুনছেন। আমি তো কিছুই শুটি নাই, এটা হয়তো আপনার মনের ভুল। আপনি নিশ্চিন্তে গাড়ি চালান, কোনো সমস্যা নেই, মাত্র তো এইটুকু পথ। সহকারীর কথা শুনে অ্যাম্বুলেন্স চালকও মনের ভুল ভেবে আবার স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক খেয়াল করলেন অন্ধকারের রাস্তার দুপাশে দুজন মানুষ দাঁড়িয়ে হাত উঁচু করে সাহায্য চাইছেন। তিনি সেদিকে তাকাতেই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ড্রাইভার আর রোগীর মাঝে যে জায়গাটা একটা জানালার মতো দেয়া থাকে, জানালায় টোকা দিয়ে আবার সেই পুরুষ কণ্ঠে কাঁদো কাঁদো গলায় গাড়ি না থামানোর জন্য অনুরোধ করতে লাগলেন। এবারে অনুরোধটা যেন একটু স্পষ্টভাবে শুনতে পেলেন তিনি, কিন্তু তিনি খেয়াল করলেন তার পাশে থাকা হেল্পার খুব স্বাভাবিকভাবেই বসে আছে। সে রাস্তার দুজন লোককেও লক্ষ্য করছে না। তাই তিনি গাড়ি না থামিয়ে রাস্তার লোক দুজনকে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। কিছু দূর গাড়ি চালানোর পরে চালক খেয়াল করলেন রাস্তার পাশে আবারও সেই দুজন লোক আগের মতোই হাত তুলে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছে। তবে এবার ব্যাপারটি চালক এবং হেল্পার দুজনেই একসাথে দেখে। ঠিক সেই সময়ে চালক আবার শুনতে পান সেই করুণ সুর পুরুষ কণ্ঠ বলে চলেছে, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে গাড়ি থামাবেন না। চালক এবারও মনের ভুল ভেবে গাড়ি থামাতে চাওয়ার কথা হেল্পারকে বলে। হেল্পার বলে, ভাই, গাড়ি থামিয়েন না, নির্জন রাস্তা, রাতে এমন করে অনেক ডাকাতি হয়। কিন্তু চালক একজন মহিলা মানুষকে সাথে দেখে তাদের কাছে গিয়ে গাড়িটা দাঁড় করালেন। চালক এবং হেল্পার খেয়াল করলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক দুজন মাঝবয়সী পুরুষ এবং মহিলা। পুরুষ লোকটি এগিয়ে এসে জানালেন সম্পর্কে তারা স্বামী স্ত্রী এবং কিছুক্ষণ আগেই তার স্ত্রীর মা মারা গিয়েছেন। তাই রাস্তার পাশে দাঁড়িয়ে তারা যাওয়ার জন্য একটা গাড়ির খোঁজ করছিলেন। চালক ও হেল্পার এতক্ষণে মহিলার দিকে খেয়াল করে দেখলেন তার পরনের সুন্দর একটা গাঢ় নীল রঙের শাড়ি। চালক এবং হেল্পার দুজনেই বেশ অবাক হলো এই ব্যাপারটা দেখে। মহিলার মা মারা গিয়েছেন, অথচ তিনি এত সুন্দর করে গাঢ় নীল শাড়ি পরে এসেছেন। এবার পুরুষ লোকটি বললেন,